হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার রিক্যাপ সিরিজ। আজকে হচ্ছে আমাদের এই রিক্যাপ সিরিজের 3 নম্বর ভিডিও। আমাদের চ্যাপ্টার হচ্ছে ভেক্টরস। তো সবার প্রথম কথা, ভেক্টর কাকে বলে? প্রকৃতিতে যত ধরনের ভৌত রাশি বা কোয়ান্টিটি পাওয়া যায় সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, এক স্কেলার, দুই ভেক্টর। স্কেলার কাকে বলে? যেসব ভৌত রাশি শুধুমাত্র মান দেওয়া থাকে, যেমন কি 20 মিটার পার সেকেন্ড বা 30 মিটার পার সেকেন্ড, এগুলোকেই শুধুমাত্র মান দেওয়া, কিন্তু এগুলো কোন দিকে যাচ্ছে কোনো ডাইরেকশন দেওয়া নেই, তাই এইগুলোকে কি বলা হয়? স্কেলার রাশি। যেগুলো শুধুমাত্র মান দেওয়া থাকে তাদেরকে স্কেলার রাশি বলা হয়। কিন্তু এর মানটার সাথে সাথে যদি আমি একটা ডাইরেকশন বলে দিই, যেমন 20 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ বা টুয়ার্ডস সাউথ, মানে উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে বা দক্ষিণ দিকে 20 মিটার পার সেকেন্ড বা এদিকে বা ওইদিকে, কোনো একটা দিক বলে দিলাম ডাইরেকশন, তাহলে সেটা কি হয়ে যাবে? তখন সেটা আমাদের ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে। তার মানে কি, ভেক্টর রাশি কাকে বলে? যেসব ভৌত রাশির মান আর তার সাথে সাথে একটা দিক নির্দিষ্ট করা থাকে তাদেরকে ভেক্টর বলে। ঠিক আছে, তো আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি কিভাবে? ধরা হলো একটা ভেক্টর আছে আমাদের কাছে এ ভেক্টর, তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব, এ লিখবো, তার মাথায় একটা তীর চিহ্ন। ওকে, এবার এটাকে গ্রাফিক্যালি মানে ডায়াগ্রামে কিভাবে ড্র করব? এরকম করে একটা ভেক্টর এইভাবে একটা দাগ টানবো। দাগটা কাকে রিপ্রেজেন্ট করবে? ওই ভেক্টরের মান। ওই ভেক্টরের মান যত বেশি হবে এই দাগটা তত লম্বা হবে, আর একটা তীর চিহ্ন কোন দিকে যাচ্ছে সেটা দেখানোর জন্য। ওকে, তো এটা হলো এ ভেক্টর। এবার এর সমান যদি আমি আরেকটা ভেক্টর নেই বি ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মান সমান, মানে ধরলাম এ ভেক্টরের মানও 20 মিটার পার সেকেন্ড, বি ভেক্টরের মানও 20 মিটার পার সেকেন্ড, তাহলে এদের দুজনের যে দাগটা হবে সেই দাগটার দৈর্ঘ্য সেম হবে। তো এই ধরনের দুটো ভেক্টরকে কি বলা হয়? সমান ভেক্টর বলা হয়। কি বলা হয়? সমান ভেক্টর বলা হয়। আবার এটার ডাইরেকশন যদি আমি উল্টায় দিই, মানে এদিকে করে দিলাম, তাহলে এই দুটোকে কি বলা হবে? বিপরীত ভেক্টর বলা হবে। প্রথমটা কি, যদি ডাইরেকশন সমান থাকে সমান ভেক্টর, ডাইরেকশন উল্টা হলে বিপরীত ভেক্টর। এরকমই যদি ধরলাম এটা একটা ভেক্টর এ, এটা আরেকটা ভেক্টর বড় সাইজের বি ভেক্টর, আরেকটা ভেক্টর এখানে আছে, এটা কোন দিকে? এদিকে সি ভেক্টর। ওকে, তো এই সবগুলা ভেক্টর যদি পরস্পরের সমান্তরালে থাকে, কি থাকে? পরস্পরের সমান্তরাল, কিন্তু ডাইরেকশন ম্যাটার করবে না, আর সাইজ কতটা হবে মানে তাদের ভ্যালু কত হবে সেটা ম্যাটার করবে। শুধুমাত্র কি ম্যাটার করে? যদি সমান্তরালে থাকে তাহলে এই ভেক্টরগুলোকে পরস্পরের কি বলা হয়? এক রেখীয় ভেক্টর বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? এক রেখীয় ভেক্টর। কেন? কারণ এই ভেক্টর গুলোকে কি করা যায়? একটাই সরলরেখার উপরে ড্র করা যায়। যদি আমি একটা সরলরেখা যদি আমি টানি এই বরাবর, তাহলে এই সরলরেখার উপরে এই এ বি কে নিয়ে, এ কে নিয়ে এসে এখানে ড্র করা যায়, এদিকে বি কেও এখান থেকে এত দূর অবধি ড্র করা যায়, এদিকে সি কে এখান থেকে এত দূর অবধি ড্র করা যায়, রাইট? সরি, সি এর ডাইরেকশন এদিকে, এরকম করে ড্র করা যায়। তো এই সবগুলা ভেক্টরকে কি করা যায়? একটা সরলরেখার উপরে ড্র করা যায়, সেই জন্য এই এই ভেক্টরগুলোকে কি বলা হয়? এক রেখীয় ভেক্টর বলা হয়। ওকে, তারপরে কি থাকে আমাদের কনসেপ্ট? তারপরে থাকে হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, ইউনিট ভেক্টর কি? যে ভেক্টরের ভ্যালু এক হয়, যে ভেক্টরের ভ্যালু এক হয় তাকে ইউনিট ভেক্টর বলে। রিপ্রেজেন্ট করি কিভাবে? আমরা রিপ্রেজেন্ট করি এন ক্যাপ দিয়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এন ক্যাপ দিয়ে। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এন ক্যাপ ইকুয়াল টু কত হয়? ধরলাম এ ভেক্টর একটা দেওয়া, সেই এ ভেক্টর বাই ওই ভেক্টরের যদি মান, ওই ভেক্টরের যদি আমরা মান দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কাছে কি চলে আসে? ইউনিট ভেক্টর। তাহলে এক কথায় আমি কি বলতে পারি? এ ভেক্টর ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান ইনটু ইউনিট ভেক্টর ওই দিকে, ওই ডাইরেকশনে। এ ভেক্টর যদি ওই দিকে যায় তাহলে ওই ডাইরেকশন বরাবর একটা ইউনিট ভেক্টর ইনটু এই ভেক্টরটা যত মান হবে সেটা, তাহলে কি হয়ে যাবে? এই ভেক্টরটা তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে এ ভেক্টর। ওকে, এটা কি? ইউনিট ভেক্টর। রিপ্রেজেন্ট করা হয় এন ক্যাপ দিয়ে, এটাকে কি বলা হয়? এন ক্যাপ বলা হয়। ওকে, এবার এই ভেক্টর নিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যেমন কি প্রথম আমরা করব হচ্ছে যোগ, দুটো ভেক্টরকে যোগ করব। এবার দুটো ভেক্টরকে যোগ করারও অনেক নিয়ম থাকে, ত্রিভুজ সূত্র থাকে, সামান্তরিকের সূত্র থাকে, তারপর বহুভুজের সূত্র থাকে, অনেক ধরনের সূত্র থাকে। আমরা বেসিক্যালি ফার্স্টে বেসিক জিনিসটা বুঝি। ধরলাম এটা একটা কি দেওয়া? ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর দেওয়া বি ভেক্টর।
ঠিক আছে, দুটো ডাইরেকশন দুই দিকে। এবারে এই দুটোকে যোগ করতে হবে। কি করব তাহলে, এই বি ভেক্টরকে তুলে এনে এই ভেক্টরের শেষে জোড়া লাগাই দেব। এই ভেক্টরটা শেষ হচ্ছে এখানে, এটাকে এইভাবে এনে এখানে লাগাই দেব। এরকম হলো। এখানে অ্যাঙ্গেল কত তৈরি করলো, আলফা অ্যাঙ্গেল তৈরি করলো ধরলাম, তাহলে বি ভেক্টর। তো এখানে কি হলো, এই ভেক্টরটাকে তুলে ওখানে নিয়ে আসলাম, তাহলে এ ভেক্টর হলো, তারপরে বি ভেক্টর আসলো, রাইট? এ ভেক্টর হলো, তারপরে বি ভেক্টর আসলো। এইবার এখান থেকে এই দাগ আর এই পয়েন্ট যদি আমি জোড়া লাগাই দিই একটা দাগ দিয়ে, কিরকম, এখান থেকে এখানে, তাহলে এটা কি তৈরি হবে, এটা একটা ত্রিভুজ তৈরি হলো, রাইট? এবার এই ত্রিভুজের এই যে দাগটা হলো, এটাই হবে এই দুটো ভেক্টরের যোগফল। মানে সি ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। মানে এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি যোগ করতে বলা হয় তাহলে কি করব, এ ভেক্টর শেষ হওয়ার পরে বি ভেক্টরকে জোড়া লাগাবো, তারপর আরেকটা দাগ টেনে তিনটা দাগকে একসঙ্গে করে একটা ত্রিভুজ তৈরি করব। এবার ওই ত্রিভুজের যে দাগটা আমরা নিজে থেকে টানলাম ওই দুটো ভেক্টরকে জোড়া লাগানোর জন্য, সেই দাগটা হয়ে যাবে কি, রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। দুটো ভেক্টরকে যোগ করার ফলে যে ভেক্টর আসলো সেই ভেক্টর। ওকে, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে সেই থিটা অ্যাঙ্গেলের মানও আমরা জানতে পারি, বের করতে পারি। ভ্যালু কত আসে, সি এর ভ্যালু কত আসে, সি ইকুয়াল টু আমাদের হয়ে যায় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। থিটার ভ্যালু কত হয়, tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি b sin আলফা a প্লাস b cos আলফা। ওকে, এই ভ্যালুগুলো এখন তো মুখস্থ করতে হবে, কেমন করে আসলো কি আসলো সেগুলো সব প্লে লিস্টে দেওয়া আছে, ডিটেলসে কভার করা আছে, সেগুলো দেখতে পারো টপিক অনুযায়ী পরপর। তখন আমরা তো রিক্যাপ করব একবারে, ঠিক আছে? তো সি এর ভ্যালু কত হলো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, cos আলফা। আর tan থিটার ভ্যালু কত বেরোলো, a sin আলফা, b sin আলফা বাই a প্লাস b cos আলফা। ঠিক আছে, এরকম যেমন এটাকে কি বলা হয়, ত্রিভুজ সূত্র বলা হয়। ঠিক আছে, যেহেতু এটা একটা ত্রিভুজ তৈরি করলো, ঠিক এরকম করে আমরা কি করতে পারি, সামন্তরিকের সূত্র অ্যাপ্লাই করতে পারি এই ভেক্টরের যোগফল বের করার সময়। সেটা কেমন করে হবে, ভ্যালু এরকমই আসবে, সেম ভ্যালু আসবে। ঠিক আছে, সেটা কেমন হয়, এটা একটা ভেক্টর ধরলাম এ, এটা একটা ভেক্টর ধরলাম বি। আগেরটা কি ছিল, এ ভেক্টর শেষ হওয়ার পরে বি ভেক্টর ছিল, এবার এ ভেক্টর আর বি ভেক্টর দুটোর অরিজিন একই জায়গা থেকে। তো কি করব, এই বি ভেক্টরকে সমান একটা এখানে ভেক্টর নিব, এই দুটো ভেক্টর সমান হবে, এটাও বি ভেক্টর হবে, আর এই ভেক্টরটা আর এই ভেক্টরটাও সমান হবে। এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর হবে। তাহলে রেজাল্টেন্ট আমাদের কাছে কোনটা আসবে, এর মাঝের কর্ণ, মানে এই ভেক্টরটা সি ভেক্টর। ভ্যালু সেম ভ্যালু, কারণ এই ভেক্টরটাকে নিয়ে এসে এখানেই তো জোড়া লাগালাম, তো এদিক থেকে তো একটা ত্রিভুজই তৈরি হয়ে গেল, এটা আলফা, এটাও আলফা, এটা থিটা। তো সেম কি হলো, ত্রিভুজ সূত্রই হলো, এদিক থেকে এদিকে গেল আর এটা জোড়া লেগে গেল। তো এভাবে কি করতে পারি, আমরা ভেক্টরের যোগফল বের করতে পারি। ওকে, এইবার এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুর কিছু স্পেশাল কেস থাকে। এই ভ্যালুটা কিরকম স্পেশাল কেস, এই ভ্যালুটা যে আসলো এখানে যে আলফার মানটা আছে, সেই আলফার মানটাকে চেঞ্জ করে আমরা সি এর ভ্যালুকে কম করতে পারি, বেশি করতে পারি। ওকে, কিরকম, এই ভ্যালুটা যদি নেই সি, আলফার ভ্যালু যদি 0 হয়, মানে এই এ ভেক্টর এটা বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝের কোণ 0, তাহলে সি এর ভ্যালু আমাদের কাছে চলে আসবে a প্লাস বি। সি এর ভ্যালু চলে আসবে a প্লাস বি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হয়, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হয়। ওকে, তারপরে আলফার মান যদি 180 ডিগ্রি হয়ে যায়, তার মানে কি, এদিকে এ ভেক্টর উল্টো দিকে বি ভেক্টর, ঠিক এদিকে এ ভেক্টর উল্টো দিকে বি ভেক্টর, তখন সি এর মান কি হয়ে যাবে, মড এ ভেক্টর মড এ মাইনাস বি। এবার মড কেন নিলাম, কারণ এ ভেক্টর বড় নাকি বি ভেক্টর বড় সেটা আমরা জানি না, তো যাতে ভ্যালুটা নেগেটিভে না আসে, পজিটিভ ভ্যালু আসে, সেজন্য আমরা কি করলাম, মড নিয়ে নিলাম। তাহলে মড এ মাইনাস বি, এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় মিনিমাম ভ্যালু, এটা কি হয়ে যায় মিনিমাম ভ্যালু। তারপরে কি,
থাকে 180 ডিগ্রি তো থাকবেই, আলফার ভ্যালু 180 ডিগ্রি তো থাকবেই, তার সাথে সাথে এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান হয়ে যায়, এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, সি এর ভ্যালু 0 হয়ে যাবে, কারণ এ মাইনাস এ কি হয়ে যাবে 0। তো এ ভেক্টর বি ভেক্টরের মান 0 হয়ে যেতে পারে। তারপরে আরেকটা কেস কি থাকে, আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সি এর ভ্যালু কি হয়ে যায় √a² প্লাস বি স্কোয়ার। এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়ে যায় মানে একটা ভেক্টর এদিকে এ আরেকটা ভেক্টর এদিকে বি, এদের মাঝের কোণ কত, 90 ডিগ্রি। ওকে, তো তিনটা কেস বেসিক্যালি, আলফার মান 0, আলফার মান 180, আলফার মান 90 ডিগ্রি বলে কত কত মান হবে। আলফার মান যদি 0 হয় তাহলে কি হবে, ম্যাক্সিমাম মান হবে a প্লাস বি। আলফার মান যদি 180 হয় মিনিমাম মান হবে a mod a মাইনাস বি। আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সি এর ভ্যালু কত হবে, √a² প্লাস বি স্কোয়ার। ওকে, তারপরে কি থাকে, তারপরে ভেক্টরের যোগফলের কিছু নিয়ম থাকে, যেমন বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম, সিম্পল জিনিস এগুলা। বিনিময় নিয়ম কাকে বলে, যদি দেওয়া থাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে আমরা এরকম করেও লিখতে পারি এটাকে, বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এটাকে বিনিময় নিয়ম বলে, আর কিছুই না। সংযোগ নিয়ম কি, দেওয়া থাকলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেটের মধ্যে প্লাস সি ভেক্টর, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি এ ভেক্টর প্লাস ব্র্যাকেটের মধ্যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে সংযোগ নিয়ম। মানে কোনটার সাথে কোনটাকে আগে যোগ করবো ওটা ম্যাটার করে না, ওভারঅল দুটোর ক্ষেত্রেই কি হবে, অ্যান্সার আমাদের সেম আসবে। এ প্লাস বি করে তারপর সি কে যোগ করা মানে যা, তেমনি বি প্লাস সি করে লাস্টে এ কে যোগ করা মানেও তাই হবে, অ্যান্সার আমাদের সেম আসবে। তো প্রথমটাকে বলে বিনিময় নিয়ম, পরেরটাকে বলে হচ্ছে সংযোগ নিয়ম। ঠিক আছে, তারপরে ভেক্টরের যোগ করলাম, তারপরে কি আসবে, ভেক্টরের বিয়োগ ফল। তো ভেক্টরের বিয়োগ আরো সহজ জিনিস। কেমন আসবে ভেক্টরের বিয়োগ, যদি এরকম বলা থাকে আমাদের বের করতে দেওয়া হলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে আমরা কি করব, এ ভেক্টর প্লাস করে দিব মাইনাস অফ বি ভেক্টর। তার মানে কি, এদিকে এ ভেক্টর ছিল আর এদিকে বি ভেক্টর ছিল, রাইট? এদিকে এ ভেক্টর ছিল ওইদিকে বি ভেক্টর ছিল, এবার এই দুটো বিয়োগ ফল বের করতে হলে বি ভেক্টরকে কি করে দেব, উল্টে দিব। ঠিক, মাইনাস সাইন মানে কি, ডাইরেকশন উল্টে গেল, তো বি ভেক্টর ডাইরেকশন উল্টে দিলে কি চলে আসবে, এদিকে চলে আসবে, তো এটা কি হয়ে যাবে মাইনাস বি ভেক্টর। তো এ ভেক্টর থাকলো মাইনাস বি ভেক্টর থাকলো, তাহলে এবার এ দুটার যোগফল এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যোগফল কি হয়ে যায়, এ মাইনাস বি এর ভ্যালু। তাহলে এখান থেকে যোগফল যেটা বেরাবে সি ভেক্টর, সেটা কি হয়ে যাবে এ মাইনাস বি, সেটারই ভ্যালু। ওকে, তো ভেক্টরে যদি বিয়োগফল বের করতে দেওয়া থাকে আমাদের, তাহলে আমরা কি করব, এ ভেক্টর মাইনাস যেটা দেওয়া থাকে সেটাকে ডাইরেকশন চেঞ্জ করে দেবো, উল্টে দিব, উল্টা দিয়ে কি করে দিব, যোগ করে দিব। ঠিক, এইভাবে হয়ে যায় ভেক্টরের বিয়োগ। তো ভেক্টরের যোগ হলো, ভেক্টরের বিয়োগ হলো। কি কি নিয়ম দেখলাম, এক ত্রিভুজ সূত্র, 2 নাম্বার সামান্তরিকের সূত্র। কিন্তু দুই ক্ষেত্রে কি ছিল, দুটো ভেক্টর ছিল, মানে এ ভেক্টর আর বি ভেক্টর। যদি একাধিক ভেক্টর দেওয়া থাকে তখন আমরা কি করব, মানে একের অধিক, যদি 3টা ভেক্টর দেওয়া থাকে তখন আমরা কি 3টা দাগের পরে আরেকটা 4 নাম্বার দাগ দিতে ত্রিভুজ তৈরি হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে পলিগন ল, মানে বহুভুজের সূত্র। সেটা কেমন জিনিস, বহুভুজের সূত্র বা পলিগন ল। কি করব, প্রথমে একটা ভেক্টর দেওয়া থাকলো এ ভেক্টর, তারপর আরেকটা ভেক্টর দেওয়া, যেমন করে করি ত্রিভুজ সূত্রে, একটা শেষ হলো আরেকটাকে জোড়া লাগাই দিলাম। তারপরে কি আছে, 3 নাম্বার ভেক্টর সি ভেক্টর, তারপরে দেওয়া আছে 4 নাম্বার ভেক্টর ডি ভেক্টর, তারপরে আরেকটা ভেক্টর দেওয়া আছে ই ভেক্টর। তো প্রত্যেকটা ভেক্টরকে কি করলাম, একটার পর একটা পরপর সাজায় নিলাম। ঠিক আছে, কেমন করে সাজালাম, যাতে অ্যাঙ্গেলটা ঠিক থাকে, এখানে আলফা অ্যাঙ্গেল, এখানে বিটা অ্যাঙ্গেল, যেটার সাথে যেটার অ্যাঙ্গেল তৈরি হবে সেটা যেন ঠিক থাকে, ওরকম করে যেন পরপর সাজানো থাকে। ঠিক আছে, তেমনি এখানে পরপর একটা অ্যাঙ্গেল হবে, এখানে একটা অ্যাঙ্গেল হবে। এরপর আমি কি করব, এরপর করব হচ্ছে এই দুটোকে জোড়া লাগাই দেবো, কোন দিকে, উল্টো দিকে। ওকে, এটা চলছিল এদিকে, আমাদের রেজাল্ট চলে আসবে তার উল্টো দিকে, কারণ এটা যাচ্ছিল এদিক 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 এরকম করে, তাহলে এদিকে যাওয়ার কথা, কিন্তু আমাদের রেজাল্টেন্ট হবে তার উল্টো দিকে।
ঠিক আছে, এটা কি ধরে নিলাম, এটা ধরে নিলাম রেজাল্টেন্ট। তাহলে এই রেজাল্টেন্টটা আমাদের বেরাবে কি করে, এই পাশে লিখি, এই রেজাল্টেন্টটা আমাদের আসবে কি করে, ফার্স্টে কি করব, প্রথম স্টেপ এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট বের করব, সেটা কি আসবে, এটা, রাইট। এবার এইটা যে রেজাল্টেন্ট আসলো আর সি ভেক্টর, এই দুটো আবার ত্রিভুজ সূত্রে যারা পড়বে, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের রেজাল্টেন্ট কোনটা হবে, এটা, রাইট। এবার এইটা আর ডি কি হলো, এই ভেক্টরটা হলো রেজাল্টেন্ট, রাইট। এ ভেক্টর আর বি ভেক্টর, এটা কি হলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর রেজাল্টেন্ট, রাইট। এবার এ প্লাস বি ভেক্টর এটা, আর এটা সি ভেক্টর, তাহলে এটা কি হলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, রাইট। এবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর এদিকে ডি ভেক্টর আছে, তাহলে এটা কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এটা এই ভেক্টরের রেজাল্টেন্ট আসলো। এবার এটার সাথে যদি আমি ই কে রেজাল্টেন্ট বের করি, ই কে যোগ করে দেই, তাহলে কি চলে আসবে, আর, আর এর ভ্যালু কি হয়ে যাবে, আর ভেক্টরের ভ্যালু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। এইভাবে আমরা বহুভুজের সূত্রকে অ্যাপ্লাই করতে পারি, মানে একই কথায় ত্রিভুজ সূত্রকে বারবার করে অ্যাপ্লাই করা। ফার্স্টে এ দুটোর জন্য, তারপর এ দুটোর জন্য যেটা আসলো সেই রেজাল্টেন্ট ভেক্টর, আর তারপরে ভেক্টরটাকে নিয়ে আরেকটা ত্রিভুজ সূত্র ফেলবো, তাহলে এটা চলে আসবে। এবার এটা সঙ্গে এটা দিলে এটা আসবে, এটার সাথে এটা দিলে এটা চলে আসবে। সিম্পল। এরকম এরকম করে কি হয়, পলিগন ল অ্যাপ্লাই করা হয়। এবার এই জিনিসটাকে মানে একের অধিক ভেক্টরকে যোগ করে আরেকটা ফর্মুলা থাকে আমাদের কাছে, সেটা হচ্ছে কম্পোনেন্টের সূত্র। আর যেটা আমাদের বেশি কাজে লাগবে অঙ্ক করতে, ওকে, সব জায়গায় কাজে লাগবে কম্পোনেন্ট। সেই জিনিসটা কেমন করে হয়, দুটো অ্যাক্সিস টেনে নিলাম, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ওকে। এবার তিনটা ভেক্টর আমাদের দেওয়া, যে তিনটা ভেক্টর অরিজিন একই জায়গায়, এখান থেকে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এখান থেকে আরেকটা ভেক্টর আছে কিউ ভেক্টর, এখান থেকে আরেকটা ভেক্টর আছে আর ভেক্টর, ওকে। পি কিউ আর তিনটা ভেক্টর দেওয়া। পি ভেক্টর এক্স অ্যাক্সিস থেকে আলফা কোণে আছে, এটা বিটা কোণে, আর এটা গোটাটা গামা কোণে, ঠিক। তাহলে আমরা কি করব, পি ভেক্টরের দুটো কম্পোনেন্ট বের করব, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। কিউরও তেমনই একই সেম কাজ করব, ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর। আর ভেক্টরেরও তাই করব, এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট বের করব, ঠিক। তো এদিকে কি কম্পোনেন্ট তৈরি হবে, এদিকে তৈরি হবে হচ্ছে পি ভেক্টর মানে পি, এদিকে আলফা আছে মানে পি কস আলফা। এদিকে কি হবে, এদিকে তৈরি হবে পি সাইন আলফা। এটা তো আমরা জানি, আলফা যেদিকে থাকে, কোণ যেদিকে থাকে সেদিকে কস হয়, উল্টো দিকে সাইন হয়, রাইট। তাহলে এরকম করে যদি আমরা প্রতিটার কম্পোনেন্ট বের করি, পি এর যেমন এদিকে এদিকে বের করলাম, কিউ এর এরকম আর এরকম হবে, আর এরও এদিকে এদিকে হবে, ঠিক। তো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট গুলো আসলো সেগুলোকে ধরলাম, আমি রিপ্রেজেন্ট করলাম এফ এক্স দিয়ে। সেটা কার সমান হবে, তাহলে পি কস থিটা, সরি পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস আর কস গামা, রাইট। ওরকমই ওয়াই অ্যাক্সিস বরাবর যত কম্পোনেন্ট আসলো সেগুলোর যোগফলকে আমি রিপ্রেজেন্ট করলাম এফ ওয়াই দিয়ে। কারণ শেষমেশ আমাদের কি করতে হবে, যোগ বের করতে হবে, রাইট। যোগ বের করতে হবে ভেক্টরের, তো যোগ করব। তো ওয়াই অ্যাক্সিস বরাবর যতগুলো কম্পোনেন্ট আসলো সেগুলোর যোগফল কি হবে, তাহলে পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা, রাইট। তো এইবার এই ছবিটাকে বাদ দিয়ে আমরা কি এফ এক্স আর এফ ওয়াই দিয়ে একটা কি করতে পারি, একটা ভেক্টর বের করতে পারি, রাইট। জিনিসটা কিরকম, এদিকে হবে এফ এক্স এক্স অ্যাক্সিস বরাবর, এইদিকে হবে এফ ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর, রাইট। তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট এবার কি বের করতে পারি, এদের দুজনের রেজাল্টেন্ট হবে এই মাঝখান দিয়ে, যেটা রেজাল্টেন্ট ধরে নিলাম এফ এফ ভেক্টর। তো আমাদের বের করতে হতো এই সবগুলা রেজাল্টেন্ট, এই সবগুলা রেজাল্টেন্ট হয়ে যাবে এটা এফ ভেক্টর। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এফ ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে, যেহেতু এই দুটো 90 ডিগ্রিতে আছে পরস্পর, তাহলে কি হয়ে যাবে এফ এক্স এর স্কয়ার প্লাস এফ ওয়াই এর স্কয়ার।
ঠিক আছে, কেমন করে আসলো? তিনটা ভেক্টর দেওয়া, তিনটা ভেক্টরের কম্পোনেন্ট বের করলাম, এক্স অ্যাক্সিস বরাবর সব কম্পোনেন্ট যোগ করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর সব কম্পোনেন্ট যোগ করলাম। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একটা কি বেরোলো? কম্পোনেন্ট ভেক্টর। ওয়াই অ্যাক্সিস বরাবর কি বেরোলো? একটা কম্পোনেন্ট ভেক্টর। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে দুটো ভেক্টর আসলো, সে দুটো ভেক্টরের যোগফল এই তিনটা ভেক্টরের যোগফলের সমান। ঠিক, কারণ এই তিনটা ভেক্টর দিয়ে তো এই দুটো ভেক্টর তৈরি হলো। তাহলে এই দুটো ভেক্টর যেহেতু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তার মানে 90 ডিগ্রি, পরস্পর 90 ডিগ্রি থাকে, তার মাঝখান দিয়ে যাবে হচ্ছে কি রেজাল্টেন্ট ভেক্টর, যেটা আমি এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেটা ইকুয়াল টু হয়ে যাবে √f(x²) + fy²। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি? কম্পোনেন্টের সূত্র ইউজ করতে পারি, যেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব বা করে থাকি। ওকে, তো এটা হলো ভেক্টর বিভাজন, সরি ভেক্টর মানে যোগ করার সূত্র। আরো একটা কি বললাম? ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, পলিগনের সূত্র মানে বহুভুজের সূত্র, আর তার সাথে সাথে কম্পোনেন্টের সূত্র। ঠিক আছে, আর তার সাথে সাথে ভেক্টর কি করে বিয়োগ করতে হয় সেটাও দেখলাম আমরা। তারপরে আমাদের কাছে টপিক কি আসে নতুন? ভেক্টর বিভাজন, মানে একটা ভেক্টর দেওয়া থাকলো, সেটাকে দুটো ভাগে আমরা ভাগ করব। এতদিন কি মানে এতক্ষণ আমরা কি করছিলাম? দুটো ভেক্টর দেওয়া, সেটাকে একটা ভেক্টরে বানাচ্ছিলাম, মানে যোগ করছিলাম। এবার কি করবো? একটাকে দুই ভাগে ভাগ করে দেবো। ঠিক আছে, একটা ভেক্টরকে দু ভাগে ভাগ করব। তো কেমন করে করব? ধরা যাক আমাদের কাছে দেওয়া থাকলো একটা ভেক্টর, এটা আর ভেক্টর। এবার এটাকে ভাগ করতে হবে, এদিকে একটা ভাগ করলাম আর এদিকে একটা ভাগ করলাম। অ্যাঙ্গেল কত কত? আলফা অ্যাঙ্গেলে আর বিটা অ্যাঙ্গেলে। ঠিক আছে, এই বরাবর ধরলাম হচ্ছে এ ভেক্টর, এই বরাবর ধরলাম হচ্ছে বি ভেক্টর। এবার বি ভেক্টরকে ওই পাশে লিখতে পারি, আমি এই পাশে লিখতে পারি, এটাও কি হয়ে যাবে? বি ভেক্টর। ঠিক, অ্যাঙ্গেল সমান থাকলে তাহলে এটা যদি এখানে গিয়ে জোড়া লেগে যায়, ছবিটা আরেকবার ড্র করি। ওকে, এই পাশে বি ভেক্টরকে আমি ওই পাশেও ড্র করতে পারি সেম ভাবে। তাহলে এটা কি হলো? একটা ত্রিভুজ তৈরি হলো, যেই ত্রিভুজে এটা আলফা, এটা কি হয়ে যাবে? বিটা হয়ে যাবে, কারণ এটা এটা তো আবার ম্যাচ করে যাবে, এটা আলফা হবে। ঠিক, ওটা বিটা হয়ে যাবে, আর এটা কত তাহলে হয়ে যাবে? এটা হয়ে যাবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, এই অ্যাঙ্গেলটা। রাইট, এইবার এখানে ম্যাথামেটিক্সের একটা ফর্মুলা থাকে যে এই বাহু বাই এটার সাইনের কোণ, এই বাহু বাই সাইনের এটা কোণ, এই বাহু বাই সাইনের এটা কোণ, সেটাকে দিয়ে আমরা অ্যান্সার বের করতে পারবো। কিরকম অ্যান্সার বের হবে? এই বাহুটা মানে এ বাই এটার বিপরীত কোণের সাইনের ভ্যালু, বিপরীত কোণ কোনটা? বিটা, এটার উল্টো দিকের কোণ কোনটা? বিটা, তো সাইন বিটা ইকুয়াল টু এই পাশের বাহুটা নেই, এটা কি? বি বাই সাইন অফ কার নিব? এর বিপরীত দিকের কোণ, বিপরীত দিকের কোণ কোনটা? আলফা, তো সাইন আলফা ইকুয়াল টু কি নিব? এই বাহুটা যেটা হচ্ছে আর, যেটা আর যেটাকে আমরা ভাঙছি দুই ভাগে, এ আর বি ভাগে, তো এ আর বি এর ভ্যালু বের করবো। তো আর তার উল্টো দিকের কোণ কোনটা? এটা, তাহলে কি হবে? সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক, তো এটাকে আমরা কি করতে পারি? এরপরে সবগুলা কি হবে? পরস্পরের সমান, তাহলে এটা সমান এটা, আর এটা সমান এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? a ইকুয়াল টু আর সাইন বিটা উপরে চলে গেল, আর নিচে সাইন, ভিতরে পাই মাইনাস সামথিং, কি হয়ে যাবে? সাইন সামথিং, সাইন আলফা প্লাস বিটা, কিছু চেঞ্জ হবে না ওখানে। তেমনি বি ইকুয়াল টু কি হয়ে যাবে? বি ইকুয়াল টু হয়ে যাবে আর সাইন, এবার কি চলে আসবে? আলফা, নিচে সাইন আলফা প্লাস বিটা যা ছিল তাই। তো এইভাবে আর যদি একটা ভেক্টর দেওয়া থাকে, সেই ভেক্টরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, আলফা কোণে আর বিটা কোণে, যাদের ভ্যালু আসবে a ইকুয়াল টু আর সাইন বিটা, মানে এটা বের করতে হলে আর ইন্টু সাইন বিটা মানে উল্টো দিকের কোণটা বাই সাইন আলফা প্লাস বিটা। সাইন বি এর ভ্যালু বের করার সময় তার উল্টো দিকের কোণটা নিব আর ইন্টু সাইন আলফা, বি বের করার জন্য এই পাশের কোণটা নিলাম উল্টো দিকেরটা, আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এভাবে কি আসে? এইভাবে আমরা কি বের করতে পারি? একটা আর ভেক্টর দেওয়া থাকলে সেটাকে দুভাগে ভাগ করতে পারি আমরা। ওকে, তো এটা কি? এটা হচ্ছে ভেক্টর বিভাজনের কনসেপ্ট।
এরপরে আমাদের নেক্সট টপিক আসে হচ্ছে ভেক্টরকে 3D তে রিপ্রেজেন্ট করা। এখানে ভেক্টর আমরা কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর নিচ্ছিলাম, তো ভেক্টর তো 3D তেও রিপ্রেজেন্ট করা যায়, যেখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস তিনটা অ্যাক্সিসই অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে। তো সেটা কেমন করে হয়, ফার্স্টে একটা ছোট্ট করে ডায়াগ্রাম ড্র করি। এদিকে ধরলাম এক্স অ্যাক্সিস, এদিকে ধরলাম ওয়াই অ্যাক্সিস, এদিকে ধরলাম জেড অ্যাক্সিস, ঠিক। এখানে যদি কোনো বিন্দু থাকে x, y, z, তাহলে এটা কেমন হবে, এদিক থেকে এতটা যাবে, y বরাবর এতটা যাবে, সরি y বরাবর এতটা যাবে, z বরাবর এতটা আসবে। তাহলে x বরাবর এতটা গেল, y বরাবর এতটা গেল, z বরাবর এতটা গেল, রাইট? এরকম গেল। তো এটা তো কোঅর্ডিনেট জিওমেট্রি হলো, স্থানাঙ্ক জ্যামিতি, x, y, z এর ভ্যালু। এটাকে ভেক্টরে কি করে রিপ্রেজেন্ট করব? ভেক্টরে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ধরলাম এটা হলো r ভেক্টর, তাহলে তার ভ্যালু হবে a i ক্যাপ, ওকে, সরি a না, x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস k সরি z k ক্যাপ, ওকে। এগুলো ভ্যালু কি, আর কি, আর ভেক্টর হচ্ছে এই অরিজিন থেকে এই বরাবর যে দাগটা, এটা হচ্ছে আর ভেক্টর আমাদের, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, ওকে। কারণ ভেক্টর কি জিনিস, একটা ডাইরেকশন থাকবে, তো একদিকে তো যেতে হবে, ওকে না? তো অরিজিন থেকে এদিকে যে যাচ্ছে এটা হচ্ছে আর ভেক্টর, যার ভ্যালু কত, কোঅর্ডিনেট নিব এক্স আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এই জিনিসগুলো এবার কি, এই জিনিসগুলো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই জিনিসগুলো হচ্ছে এই যে তিনটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এদের পজিটিভ অ্যাক্সিসের রিপ্রেজেন্টেশন। পজিটিভ অ্যাক্সিস এটা আই ক্যাপ বোঝাতে পজিটিভ এক্স অ্যাক্সিস কে বোঝায়, জে ক্যাপ বোঝাতে পজিটিভ ওয়াই অ্যাক্সিস কে বোঝায়, কে ক্যাপ বলতে পজিটিভ জেড অ্যাক্সিস কে বোঝায়। তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি, এগুলো হচ্ছে এই অ্যাক্সিস গুলোর এক্স ওয়াই জেড, এই অ্যাক্সিস গুলোর রিপ্রেজেন্টেশন, ওকে। এই অ্যাক্সিস গুলোর কি রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এবার এখান থেকে ভ্যালু কি করে বের করতে হয় সেটা তো আমরা সবাই জানি। আর এর ভ্যালু কি হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেটা আর এর ভ্যালু আসে মড, ঠিক আছে। এবার যদি দুটো দেওয়া থাকে, এখানে r1 ভেক্টর, এদিক থেকে r2 ভেক্টর, এদের যোগফল কি করে বের করব সেটা তো জানি। রুট ওভারে কি করে দেব, x1 প্লাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার হোল স্কোয়ার প্লাস z1 প্লাস z2 তার হোল স্কোয়ার, এরকম করে দেবো। যদি বিয়োগ বের করতে হয়, বিয়োগ বের করতে বলা হয়, তাহলে কি করবো, মাইনাস সাইন করে দেবো, একটা করে কি করে দেবো, মাইনাস সাইন করে দেবো। তো এইসব জিনিসগুলো কোঅর্ডিনেট জিওমেট্রি তো আমরা সবাই জানি। বেসিক্যালি কি আসলো তাহলে, আর ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করি, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস কে কে ক্যাপ, মানে সরি জেড কে ক্যাপ, ওকে। এবার এখানে একটা জিনিস আসে, সেটা হচ্ছে দিক কোসাইন। কি আসে, দিক কোসাইন, ওকে, ডাইরেকশন কোসাইন বলা হয় যেটাকে। কি জিনিস হয়, ধরলাম এই যে আর ভেক্টর এক্স অ্যাক্সিস থেকে আলফা কোণে, ওয়াই অ্যাক্সিস থেকে বিটা কোণে, আর জেড অ্যাক্সিস থেকে গামা কোণে আছে, ঠিক আছে। এইভাবে থাকবে না, তো এক্স অ্যাক্সিস থেকে একটা কোণ থাকবে, ওয়াই অ্যাক্সিস থেকে একটা কোণ থাকবে, জেড এর থেকেও একটা অ্যাঙ্গেলে থাকবে, ঠিক। তো এইগুলোর মান যদি আমি কোসাইনে বের করি, মানে cos আলফা যদি বের করি, তাহলে সেটা হবে হচ্ছে, সেটা আসবে হচ্ছে কি, x মানে এক্স অ্যাক্সিস বরাবর যত গেলে x বাই এই ভেক্টর r, যেটাকে আমরা ধরে নিলাম l, ঠিক আছে। কেন ধরলাম একটু পরেই বোঝা যাবে। তারপরে কি cos বিটা ইকুয়াল টু কি হবে, y বাই r, যেটাকে ধরে নিলাম m। তারপরে একটা আসবে cos গামা, যেটাকে ধরে নিলাম z, মানে যেটা ভ্যালু আসবে z বাই r, ধরে নিলাম হচ্ছে n। তাহলে আমরা লিখতে পারি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ওকে। মানে দিক কোসাইনের যে ভ্যালুগুলো, সেগুলোর স্কয়ারের যোগফল কি হয়, একের সমান হয়। স্কয়ারের যোগফল কি হয়, একের সমান হয়। এক্স স্কয়ার বাই আর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই আর স্কয়ার প্লাস জেড স্কয়ার বাই আর স্কয়ার। তো নিচে কি আসলো, আর স্কয়ার কমন চলে আসলো, উপরে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সরি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর আর স্কয়ার আবার এটার ভ্যালু কি, এটার ভ্যালু তো আর স্কয়ারের সমান, তো আর স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়াল টু কেটে হয়ে যাবে 1, ওকে। তো দিক কোসাইনের ভ্যালু এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যায়, 1 এর সমান হয়ে যায়। এটা একটা মনে রাখার জিনিস, ঠিক আছে। তো এই হলো ভেক্টরের 3D রিপ্রেজেন্টেশন। তারপরে আমাদের টপিক আসে হচ্ছে আপেক্ষিক বেগ।
আচ্ছা, এগুলো যদি মনে হয় যে ফার্স্ট ফার্স্ট যাচ্ছে, তো এটা হচ্ছে ওয়ান শট রিক্যাপ সিরিজ, ঠিক আছে। ফটাফট আমরা প্রতিটা টপিককে রিভাইজ করি, দেখি যে কোনটা কোনটা আছে এই চ্যাপ্টারে, কোনটা কোনটা দরকার। যদি এগুলো সম্পর্কে ডিটেলসে জানতে হয় যে কেন এরকম হলো, কি করে হলো, প্রমাণ কি, সেসব জিনিসগুলো নিচে প্লে লিস্টে দেওয়া আছে, গোটা চ্যাপ্টারটা ডিটেলসে কভার করা আছে, সেই সব কিছু দেখতে পারো। ওকে, সো আমরা যাক আমাদের নেক্সট কি টপিক হচ্ছে আপেক্ষিক বেগ বা অ্যাপারেন্ট ভেলোসিটি। অ্যাপারেন্ট বেগ বা আপেক্ষিক ভেলোসিটির সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে ধরি দুটো ট্রেন চলছে, ওকে, কি বললাম, ধরি দুটো ট্রেন চলছে, একটা ট্রেনের দিকে যাচ্ছে, আরেকটা ট্রেনের দিকে যাচ্ছে, সেম ভেলোসিটিতে একসঙ্গে চলছে। তাহলে আমি যদি একটা ট্রেনে থাকি, আমি জানালাতে আরেকটা ট্রেনকে কি দেখবো, স্থির দেখবো, রাইট। আরেকটা ট্রেন কি থাকবে, স্থির থাকবে, কিন্তু দুটো ট্রেন তো চলছে। তাহলে আমার সাপেক্ষে এই ট্রেনটা কি হলো, স্থির হয়ে গেল। আমার সাপেক্ষে এই ট্রেনটা কি হলো, স্থির হয়ে গেল। তো আমার সাপেক্ষে এই ট্রেনের আপেক্ষিক বেগ কি হয়ে গেল, জিরো হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কি বের করা হয়, আপেক্ষিক বেগ বের করা হয়। কেমন, ধরলাম এটা হচ্ছে অবজারভার, যেটা যাচ্ছে এদিকে ইউ ভেলোসিটিতে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, যেটা এদিকেই যাচ্ছে ভি ভেলোসিটিতে। আমি এদিকে যাচ্ছি, ও এদিকে যাচ্ছে। তো আমি যদি এদিকে 2 মিটার পার সেকেন্ডে যাই, ও যদি ওদিকে 2 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে আমার সাপেক্ষে ও কি আগাবে বা পিছাবে না, একই জায়গায় থাকবে, ঠিক, মানে চলতে থাকবে, আমিও চলবো। তো আমার সাপেক্ষে ওর স্পিড বাড়বেও না কমবেও না, তো আপেক্ষিক বেগ কি হবে, শূন্য হয়ে যাবে, ঠিক। তো আপেক্ষিক বেগ কি করে বের করতে হয়, এই ভেলোসিটিকে উল্টা দিতে হয়। এই ভেলোসিটিকে কি করবো, উল্টায় দিব, মানে মাইনাস ইউ করে দিব। তাহলে আমাদের আপেক্ষিক বেগ ডাব্লিউ ইকুয়াল টু চলে আসে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। ওকে, এবার এটা যদি উল্টো দিকে হতো, মানে আমি অবজারভার এদিকে যাচ্ছি, আর বস্তুটা অবজেক্ট এদিকে যাচ্ছে, তা সেই ক্ষেত্রে এই বেগকে কি করে দিতে হবে, এই বেগকে এদিকে যোগ করে দিতে হবে, ঠিক। তখন আমাদের ডাব্লিউ চলে আসবে মাইনাস অফ ভি প্লাস ইউ, মাইনাস অফ ভি প্লাস ইউ। কারণ ও এদিকে যাচ্ছে 2 এ, আমি এদিকে যাচ্ছি 2 এ, ঠিক। তাহলে আমাদের মাঝে ডিস্টেন্স কত করে বাড়তেছে, ওর দিক থেকে 2, আমার দিক থেকে 2, 4 করে, ঠিক। আমি যদি স্থির হয়ে যাই, তাহলে ওকে তো 4 করেই বাড়তে হবে, না তো মানে ইকুয়েশন তো মিলবে না, না। ও 4এই, মানে ডিস্টেন্সটা যেটা তৈরি হচ্ছে আমাদের কাছে, ওটা 4 করেই হচ্ছে, ঠিক। তো আমি যদি স্থির হয়ে যাই, মানে আমার সাপেক্ষে আমি স্থির ধরবো আমি নিজেকে, তো আমি যদি স্থির হয়ে যাই, তাহলে ওকে তো 4 করে আগাতেই হবে, নাহলে তো প্রকৃতির নিয়মই মেনে চলবে না, তাই না। তোকে তো 4 করে আগাতে হবে, তাহলে ওই পাশে কি হলো, 2 প্লাস 2 হয়ে গেল, ঠিক। তো সেই জন্য কি হয়, আর ডাইরেকশন যেহেতু উল্টো দিকে, সেই জন্য মাইনাস সাইন, ভি প্লাস ইউ মাইনাস এ। ওকে, এবার এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি, এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে বৃষ্টি যে পড়ে তার দিক আর ডাইরেকশন, মানে ভ্যালু আর ডাইরেকশন দুটো বের করার সময় এটা অ্যাপ্লাই করা হয়। কেমন জিনিসটা, বললাম আমি এদিকে যাচ্ছি, বৃষ্টি এইভাবে পড়ছে ভি ভেলোসিটিতে, ঠিক। তাহলে আমি যদি এদিকে চলে যাই, বৃষ্টি যদি এইভাবে সোজাসুজি পড়ে, তাহলে আমার কি মনে হবে, আমার সাপেক্ষে বৃষ্টি কি, আমার সাপেক্ষে বৃষ্টিকে যদি বের করতে হয়, তাহলে আমাকে উল্টা দিতে হবে আমার ভেলোসিটি, এদিকে মাইনাস ইউ করে দিতে হবে। তখন এদিকে মাইনাস ইউ আর এদিকে যে ভি আছে, তাদের রেজাল্টেন্ট যে বেরাবে ডাব্লিউ, সেটা আসবে হচ্ছে আমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ। মানে বৃষ্টি যদি এইভাবে সোজাসুজি পড়ে, বৃষ্টি যদি এইভাবে সোজাসুজি পড়ে, কিন্তু আমি যদি এইভাবে চলি, তাহলে আমার কি হয়, বৃষ্টি এইভাবে পড়ছে, বৃষ্টি এইভাবে পড়ছে, একটা অ্যাঙ্গেলে পড়ছে, ঠিক আছে। এখান থেকে ডাব্লিউর ভ্যালু কি হয়ে যাবে, যেহেতু এটা 90 ডিগ্রিতে দুটো, সেই জন্য কি হবে, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এবার মাইনাস ইউ হবে, তার স্কোয়ার করে দিলে ইউ স্কোয়ারই হয়ে যাবে, সোজাসুজি। ওকে, তো এইভাবে কি করা হয়, এটা হচ্ছে এইভাবে অঙ্ক থাকবে, যে অঙ্কগুলোর ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে হবে আপেক্ষিক বেগে। তো এবার এরকম যেমন আপেক্ষিক বেগ হয়, এরকম আপেক্ষিক ত্বরণ হয়, মানে আমার যে এক্সেলারেশন হচ্ছে তার সাপেক্ষে আরেকজনের এক্সেলারেশন কি হয়, সেই সেম ভাবে বেগকে যেমন করে ভি মাইনাস ইউ করলাম, ওখানে এক্সেলারেশন চেঞ্জ হবে, a1 মাইনাস a2, বা যা লেখা থাকবে a অফ অবজেক্ট মাইনাস a অফ অবজারভার, সেম ওরকম টাইপের থাকবে। ওকে, তো সেটা হলো কি, সেটা হলো এক্সেলারেশনের ক্ষেত্রে বা ত্বরণের ক্ষেত্রে। আর এটা কি দেখলাম আমরা এখন ভেলোসিটির ক্ষেত্রে। তারপরে নেক্সট আমাদের কনসেপ্ট আসে হচ্ছে নদীতে নৌকোর গতি। তো সেই ক্ষেত্রে
দুটো তিনটে ইকুয়েশন থাকে, বেশি না। একটা যদি আমি নদী ড্র করি যার প্রস্থ হচ্ছে এল, মানে এই পার আর ওই পারের মাঝে দূরত্ব হচ্ছে এল। এবার আমি যদি ভি ভেলোসিটিতে চলি তাহলে আমার টাইম কত লাগবে? এল বাই ভি অবভিয়াসলি। কিন্তু এবার যদি নদীতে স্রোত থাকে এদিকে ইউ, তাহলে নদীর স্রোত এদিকে যাচ্ছে, আমি এদিকে যাচ্ছি, তাহলে আমার রেজাল্টেন্ট কোন দিকে যাবে? এই দিকে, ডাব্লিউ, রাইট? আমার রেজাল্টেন্ট যাবে হচ্ছে ওই দিকে। তার ভ্যালু কত হয়ে যাবে তখন? ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, রাইট? যদি এখানে অ্যাঙ্গেল বের করতে হয় কত অ্যাঙ্গেলে আমি বেঁকে গেলাম, মানে আমি এভাবে চলছিলাম, নদীর স্রোত এদিকে, তো আমি এদিকে বেঁকে যাব, রাইট? আমি এদিকে চলতে চলতে এদিকে বেঁকে যাব, তো সেই সেম জিনিসটা হবে সেখানে। ট্যান আলফার মান কত হবে? ইউ বাই ভি, ইউ বাই ভি যা আসে আর কি, ওদিকে ইউ এদিকে ভি, কারণ এই ইউ কে আবার কি এদিকে লেখা যায়, তো আলফা ইউ বাই ভি, সেম এরকম জিনিস। ওকে, এবার আমি ঠিক করলাম না আমাকে সোজাই যেতে হবে, আমি সোজাই যাব। তাহলে আমি সোজা যাচ্ছিলাম তখন বেঁকে যাচ্ছিলাম, তাহলে আমি যদি আগের থেকে বেঁকে চলি তাহলে কি হবে? আমি সোজা যেতে পারবো নদীর স্রোতের জন্য। তো সেই কনসেপ্টে ধরলাম আমাকে সোজাই যেতে হবে, তখন আমি কি করব? তো এটা কি ওই নদীটাই সেম, যার প্রস্থ হচ্ছে এল, নদীর স্রোত হচ্ছে এদিকে ইউ, আমি প্রথম থেকে এদিকে গেলাম, এদিকে থিটা করে বেঁকে গেলাম, তাহলে ভি কে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। এদিকে কি হবে? ভি সাইন থিটা হয়ে যাবে, এদিকে কি হয়ে যাবে? ভি কস থিটা হয়ে যাবে, রাইট? তাহলে এইবার আমি যে যাব, আমার যাওয়ার ভেলোসিটি যেটা এক্সাক্ট ভেলোসিটি হবে রেজাল্ট, সেটা কত হবে? ভি কস থিটার সমান। তাহলে আমার টাইম কত লাগবে এবার এই ক্ষেত্রে? টি ইকুয়াল টু এল, তো দৈর্ঘ্য তো সেমই থাকবে, যতটা আমাকে যেতে হবে, যতটা ডিসটেন্স ট্রাভেল করতে হবে, বাই ভি এর জায়গায় কি হয়ে যাবে? ভি কস থিটা, কারণ আমি এবার যাচ্ছি ভি কস থিটাতে, কারণ এদিকে ভি সাইন থিটা যেটা আছে সেটা হচ্ছে ইউ কে কাউন্টার করাতে ইউজ হয়ে যাচ্ছে, মানে ইউ এদিকে যাচ্ছে, ভি সাইন থিটা এদিকে যাচ্ছে, তো দুটো যদি সমান সমান হয় তাহলে কি হবে? এক জায়গায় স্থির থাকবো, আর সেই বরাবর আমি উপরে চলে যেতে পারবো। কি হয়ে যাবে? ভি কস থিটা, টি এর ভ্যালু হয়ে যাবে এল বাই ভি কস থিটা। এবার যদি বলা হয় আমাকে সবচেয়ে কম টাইমের মধ্যে এই পার থেকে ওই পারে পৌঁছতে হবে, তাহলে আমরা এইভাবে যাব, এইভাবে যাব না, কারণ এইভাবে যাওয়ার সময় আমাদের দূরত্ব সবচেয়ে কম পার করতে হচ্ছে, শুধুমাত্র এল সোজাসুজি, কিন্তু এখানে বেশি পার করতে হচ্ছে, কিন্তু এখানে টাইম কম লাগবে। কেন? কারণ এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য মানে বেশি দূর অব্দি যাচ্ছি, মানে আমাদেরকে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, কিন্তু আমাদের ভেলোসিটির সাথে সাথে যে নদীর ভেলোসিটি আছে সেটাও আমরা ইউজ করতে পারছি, সেজন্য কি হবে? আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। আর এখানে যেহেতু নদীর বেগের উল্টো দিকে আমাদেরকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, এক্সট্রা ভেলোসিটি অ্যাপ্লাই করতে হচ্ছে ওটাকে কাউন্টার করার জন্য, তাই আমাদের ভেলোসিটি কি হয়ে যাবে? কমে যাবে, আমাদের এখান থেকে এখানে পৌঁছাতে বেশি টাইম লাগবে এর সাপেক্ষে, ঠিক আছে? তো কম টাইমে যদি পৌঁছাতে হয় আমরা এই পদ্ধতিতে যাব। ওকে, তো এই হলো নদীতে নৌকার গতি। এরপর আমাদের কাছে টপিক আসে হচ্ছে ভেক্টরের গুণফল। ভেক্টরের যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, ভাগ দেখলাম, এবার হবে গুণফল। তো ভেক্টরের গুণ দুই ভাবে হয়, ধরলাম দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, তাই দুই ভাবে গুণ করা যায়। এক তো ডট দিয়ে, আরেকটা কি করা যায়? ক্রস দিয়ে। মানে দুটো গুণ হয়, একটা ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট হচ্ছে স্কেলার প্রোডাক্ট হয়, ক্রস প্রোডাক্ট ভেক্টর প্রোডাক্ট হয়, ঠিক আছে? মানে এ ডট বি করার জন্য যে ভ্যালুটা আসবে সেটা স্কেলার হবে, এ ক্রস বি করার জন্য যে ভ্যালুটা আসবে সেটা ভেক্টর আসবে, ঠিক আছে? এখানে এ ডট বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ বি কস থিটা। সেখানে এ ক্রস বি যদি দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো? এটাকে এ বি সাইন থিটা। এবার থিটা কি? তাদের মাঝের অ্যাঙ্গেলটা এ আর বি এর মাঝে, ঠিক আছে? এখানে যদি দেওয়া থাকে একই ভেক্টর এ ডট এ, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার। এখানে যদি দেওয়া থাকে এ ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে আমাদের ভ্যালু হয়ে যাবে 0, ঠিক আছে? এ ভেক্টর ডট বি ভেক্টর কে আমরা এরকম লিখতে পারি বি ভেক্টর ডট এ ভেক্টর, কোনো অসুবিধা নেই, কোনটাকে আগে কোনটাকে পরে লিখবো কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যদি দেওয়া থাকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর,
তখন যদি আমাদেরকে লিখতে হয় বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তখন আমাদের কি করতে হয়, সামনে একটা মাইনাস সাইন আনতে হবে। ঠিক আছে, এবার এ আর বি যদি পরস্পর লম্ব মানে 90 ডিগ্রিতে থাকে, তখন আমাদের এ ডট বি এর ভ্যালু কি হয়ে যায়, 0 হয়ে যায়। এ ডট বি এর ভ্যালু কি হয়ে যায়, 0 হয়ে যায়। আবার সেখানেই যদি এ আর বি প্যারালালে থাকে, তখন এ ক্রস বি এর ভ্যালু আমাদের 0 হয়ে যায়। ঠিক আছে, এ ক্রস বি এর ভ্যালু আমাদের 0 হয়ে যায়। এখান থেকে আমরা থিটার মান বের করতে পারি। থিটা ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স a ডট b বাই ab। ঠিক আছে, আবার আরেকটা জিনিস কি হয়, এই ডট প্রোডাক্টের ক্ষেত্রে 3D তে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে i ক্যাপ ডট i ক্যাপ ইকুয়াল টু j ক্যাপ ডট j ক্যাপ ইকুয়াল টু k ক্যাপ ডট k ক্যাপ ইকুয়াল টু 1 হয়। মানে i ক্যাপ গুণ করলে 1 হয়, j ক্যাপ গুণ করলে 1 হয়, k ক্যাপ গুণ করলে 1 হয়। কিন্তু উল্টো যদি আমি চলে যাই, যেমন কোথায় দেখাই, এখানে দেখা যাচ্ছে, উল্টো দিকে যদি চলে যাই, যেমন i ক্যাপ ডট j ক্যাপ বা j ক্যাপ ডট k ক্যাপ বা k ক্যাপ ডট i ক্যাপ, তাহলে সেটার ভ্যালু চলে আসবে 0। মানে দুটো আলাদা অ্যাক্সিস কে গুণ করলে 0 চলে আসে, কারণ দুটো অ্যাক্সিস কি হয়, পরস্পর 90 ডিগ্রিতে থাকে, আর 90 ডিগ্রি cos 90 মানে হচ্ছে যে পরস্পর লম্ব থাকলে 0 মান চলে আসে। সেই জন্য i ক্যাপ j ক্যাপ 0 হয়ে যায়, j ক্যাপ k ক্যাপ 0 হয়ে যায়। ওরকমই ক্রস প্রোডাক্টটা যদি আমি চলে আসি, তাহলে i ক্যাপ ক্রস i ক্যাপ, তেমনি j ক্যাপ ক্রস j ক্যাপ, তেমনি k ক্যাপ ক্রস k ক্যাপ এর ভ্যালু কি হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, এখানে যেমন সেম অ্যাক্সিস কে গুণ করলে এক আসতো, এখানে সেম অ্যাক্সিস কে গুণ করলে 0 চলে আসে। কেন, কারণ সেম অ্যাক্সিস পরস্পর কি থাকে, 0 ডিগ্রিতে থাকে, রাইট। একটা অ্যাক্সিস এদিকে যাচ্ছে, আরেকটাও সেম অ্যাক্সিসে যদি থাকে, তো অ্যাক্সিস দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 0, সাইন 0 মান 0, অ্যান্সার 0। ওকে, ওরকমই যদি আমি করি i ক্যাপ ক্রস j ক্যাপ, তাহলে আমাদের ভ্যালু আসবে k ক্যাপ। ওকে, তেমনি j ক্যাপ ক্রস k ক্যাপ করে দিলে আমাদের কাছে ভ্যালু কি চলে যায়, i ক্যাপ। মানে এরকম করে রাউন্ড ঘুরতে থাকে। কিন্তু উল্টো দিকে যদি চলে যাই, মানে j ক্যাপ ক্রস i ক্যাপ, মানে উল্টো দিকে যদি যাই, তখন আমাদের ভ্যালু আসবে হচ্ছে মাইনাস অফ k ক্যাপ। ঠিক আছে, কি আসবে ভ্যালু, মাইনাস অফ k ক্যাপ। তো এটা হচ্ছে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে তুলনা। ওকে, বোঝা যাচ্ছে আশা করি। এই ক্রস প্রোডাক্টের i ক্রস যেটা আরেকবার দেখাই দেই, যেটা তো সুবিধা হবে মনে রাখতে। ঠিক আছে, কিরকম জিনিসটা, এখানে i ক্যাপ লিখলাম, এখানে j ক্যাপ লিখলাম, এখানে k ক্যাপ লিখলাম। ঠিক আছে, i থেকে j গেলে k হয়, j থেকে k গেলে i হয়, k থেকে i গেলে j হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যদি আমি উল্টো যাই, মানে j থেকে i যাই, তাহলে আমাদের ভ্যালু চলে আসবে মাইনাসে, বা i থেকে k যাই, ভ্যালু চলে আসবে মাইনাসে, এরকম জিনিসটা ভিতর দিকে দেখাতে হতো নাকি। যাই হোক, যদি এইভাবে ঘুরি, রাইট হ্যান্ড থাম দিয়ে এইভাবে যদি ঘুরি, তাহলে কি হবে, পজিটিভ হবে, i ক্রস j ইকুয়াল টু k, j ক্রস k ইকুয়াল টু i, k ক্রস i ইকুয়াল টু j। কিন্তু উল্টো দিকে j ক্রস i ইকুয়াল টু মাইনাস k, i ক্রস k ইকুয়াল টু মাইনাস j, k ক্রস j ইকুয়াল টু মাইনাস i। ঠিক আছে, এরকম উল্টো মান হয়। তো এই সাইকেলটা মনে রাখবো, মনে রাখতে সুবিধা হবে, বা এগুলোর ভ্যালু ক্যালকুলেট করতে করতে মুখস্থ হয়ে যায় অ্যাকচুয়ালি, এমন কোনো কঠিন ব্যাপার না জিনিসটা। তারপরে ভেক্টরের গুণফল যাওয়ার পরে আমাদের কাছে লাস্ট টপিক আসে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, প্রজেক্টাইল মোশনে যদি আমি ডায়াগ্রাম ড্র করি, কেমন হবে, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এখান থেকে একটা বস্তু চলা শুরু করলো, এইভাবে গিয়ে এইভাবে পৌঁছালো। ঠিক, এদিকে ইনিশিয়াল ভেলোসিটি কত, u, তাহলে এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে এদিকে কত হচ্ছে, u cos আলফা হয়ে যাবে কম্পোনেন্ট,
এদিকের কম্পোনেন্ট কত হয়ে যাবে ইউ সাইন আলফা। এগুলো তো বের করতে পারবো আমরা, রাইট? সিম্পল জিনিস এগুলো, বোঝা যাচ্ছে? ইউ সাইন আলফা, ইউ কস আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, এই ভেলোসিটিটা গেল ইউ। ঠিক আছে? তো এইভাবে যদি প্রজেক্টাইল মোশন হয় সেই ক্ষেত্রে আমরা কি কি বের করতে পারি? 1 নাম্বার এই উচ্চতা বের করতে পারি, হাইয়েস্ট কতটা উঁচুতে উঠবে। 2 নাম্বার টাইম বের করতে পারি, কতক্ষণ টাইম লাগবে। আর 3 নাম্বার রেঞ্জ বের করতে পারি, মানে এখান থেকে শুরু করলে কত দূর অবধি যাবে ম্যাক্সিমাম, সেগুলো বের করতে পারি। তো ফার্স্টে এইচ ইকুয়ালটা আমাদের কত আসে? এইচ ইকুয়ালটা আমাদের আসে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ঠিক, এটা হচ্ছে এইচ এর ভ্যালু। কি করে আসলো ভ্যালু সেগুলো সব চ্যাপ্টারে যখন ডিটেলসে কভার করা আছে, যে টপিক ওয়াইজ, সেখানে দেখতে পারো, সেখানে দেওয়া আছে এইচ এর ভ্যালু। টাইম পিরিয়ড কত আসে আমাদের? টোটাল টাইম পিরিয়ড আসে 2u সাইন আলফা বাই g। আর রেঞ্জ আমাদের কাছে আসে হচ্ছে, রেঞ্জ আমাদের কাছে আসে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই g। ওকে, এবার আমার অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয় তাহলে আর এর ভ্যালু ম্যাক্স হয়, কত হয়? ইউ স্কোয়ার বাই জি এর সমান। তো এটা একটা মনে রাখার জিনিস, থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় আর এর ভ্যালু ম্যাক্স হয়, কত হয়? ইউ স্কোয়ার বাই জি। আর এর ভ্যালু কত হয়? ইউ স্কোয়ার বাই জি হয়। ওকে, তো এইচ এর ভ্যালু কত? হাইয়েস্ট ম্যাক্সিমাম হাইট কতটা উঠবে এটা, টি কতটা টাইম লাগবে টোটাল এখান থেকে শুরু করে ওখানে নিচে পৌঁছাতে, এটা, আর কত দূর অবধি যাবে সেটার ভ্যালু হচ্ছে এটা। এবার যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একে ছুরি, এই বস্তুটাকে ছোড়া হয়, প্রক্ষেপ করা হয়, তাহলে কি হবে? আর এর ভ্যালু যে যত দূর যাবে সেটা ম্যাক্সিমাম হবে, সবচেয়ে বেশি দূর অবধি যাবে, ভ্যালু হবে ইউ স্কোয়ার বাই জি। ওকে, এবার এই যে মোশনটা, এই মোশনের একটা ইকুয়েশন থাকে। এই মোশনটা দেখে কি মনে হচ্ছে? প্যারাবোলা এক টাইপের, রাইট? অধিবৃত্ত। তো সেটার একটা ইকুয়েশন থাকে আমাদের কাছে, সেটার ভ্যালু কোথায় লিখি? এটা মুছে দেই। হয় y ইকুয়াল টু x tan আলফা, এই আলফা কোড, মাইনাস g বাই 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা x স্কোয়ার। এই ইকুয়েশনটা কি? প্যারাবোলার ইকুয়েশন হয় এক টাইপের। ওকে, তো এটা কি? এক ধরনের প্যারাবোলা হয় বা প্যারাবোলার মোশন হয় অধিবৃত্তের। ওকে, সো এটা অতটা দরকার পড়ে না, মেন দরকার হচ্ছে এইচ টি আর, যেগুলো ভ্যালুগুলো লিখলাম, মানে কতটা হাইট উঠবে, কতটা টাইম লাগবে, আর কত দূর অবধি যাবে। ঠিক আছে, রেঞ্জ, সেগুলো ইম্পর্টেন্ট। তো এই দিয়ে হলো ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট। কি কি দেখলাম? এক তো ভেক্টর কাকে বলে, ভেক্টর কত টাইপের হয়, তারপর ভেক্টরের যোগফল, ভেক্টরের বিয়োগফল, ভেক্টর যোগ করার 3-4 রকমের নিয়ম, তারপরে কি দেখলাম? ভেক্টরকে গুণ করা, ভেক্টরকে 3D তে রিপ্রেজেন্ট করা, তারপর নদীতে নৌকোর গতি, তারপর আপেক্ষিক গতি, তারপরে প্রজেক্টাইল মোশন, এক্সেট্রা এক্সেট্রা জিনিস। ওকে, একবার দেখে নি কি কি জিনিস হলো। এক তো ভেক্টর কাকে বলে, কত টাইপের হয়, একরেখীয়, সমান, বিপরীত ভেক্টর, ইউনিট ভেক্টর, তারপর ভেক্টর যোগফলের জন্য ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, সেগুলোর বিশেষ ক্ষেত্র, যখন হাইয়েস্ট মান হবে, মানে ম্যাক্সিমাম মান হবে, যখন মিনিমাম মান হবে, তারপর বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম, তারপর বিয়োগ করার নিয়ম, বহুভুজের সূত্র, কম্পোনেন্টের সূত্র, ভেক্টর বিভাজন, 3D তে রিপ্রেজেন্টেশন, আপেক্ষিক বেগ, তারপর নদীতে নৌকোর গতি, বৃষ্টির গতি, ভেক্টরের গুণফল, আর প্রজেক্টাইল মোশন। ওকে, সো এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের টপিক। ওকে, সো আশা করি বোঝা গেল। আমরা শর্টকাটে কি করলাম, প্রতিটা টপিককে একবার করে রিক্যাপ করার চেষ্টা করলাম। ঠিক আছে, সো আজকের জন্য এইটুকুই। প্রতিটা টপিক যদি সম্পর্কে দেখতে হয় তাহলে নিচে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে দেখতে পারো। ওকে, সো আজকের জন্য এইটুকুই। আশা করি বোঝা গেল। বোঝা গেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে।